ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ক্লাস ক্লাস নাম্বার 7। ক্লাস নাম্বার 7-এ আমরা বলেছিলাম আগের দিন নতুন টপিক শুরু করব। তো আজ আমরা নতুন টপিক শুরু করছি। দ্য টপিক ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যা প্রজেকশন করে এসছো এতদিন, সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রজেকশন বলতে আমরা এটাকেই বুঝি, আইসোমেট্রিক ভিউ বা আইসোমেট্রিক প্রজেকশনই বুঝি। তো আমাদেরকে জানতে হবে যে আইসোমেট্রিক ভিউ বা আইসোমেট্রিক প্রজেকশন কী। সাধারণত আমরা যে অর্থোগ্রাফিক প্রজেকশন বা অর্থোগ্রাফিক ভিউ আমরা দেখে এসেছি এর আগে, সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো অবজেক্টের একেবারে দেখে সামনে থেকে হোক বা যে সাইড থেকেই দেখি আমরা কিন্তু বস্তুর লেন্থ, ব্রেথ, উইথ বা ডেপথ সম্পর্কে কিন্তু একটা ছবি দেখে বা একটা দৃশ্য থেকে কিন্তু আমরা গেস করতে পারি না বা কী হবে যেটা আমরা বুঝতে পারি না। বাট আইসোমেট্রিক ভিউ বা আইসোমেট্রিক প্রজেকশন এমন একটা সিস্টেম বা একটা মেথড যেখানে আমরা যে কোনো সাইড থেকে বস্তুর আমরা মানে সামনে থেকে যখনই আমরা দেখব বস্তুটাকে, তখন কিন্তু আমরা তার লেন্থ, ব্রেথ এবং ডেপথ বা উইথ সম্পর্কে কিন্তু সব কিছু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো বা দেখতে পাবো। মানে একটা ভিউ থেকে এখানে কিন্তু আমরা একটা সলিড অবজেক্টের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা মানে লেন্থ, ব্রেথ এবং ডেপথ বা হাইট কিন্তু ক্লিয়ারলি আমরা ভিজুয়ালাইজ করতে পারবো। এবার এখানে কিন্তু মানে যে ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এখানে দেখো একটা অবজেক্ট রাখা আছে, এটা কিউবই হবে বা তুমি যে কোনো একটা ব্রিক ধরতে পারো বা যে কোনো একটা ব্লক ধরতে পারো, ঠিক আছে। এই ব্লকটাকে যখনই আমরা এইভাবেই রাখবো মানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, দেখো বোথ সাইড 30 ডিগ্রি অ্যাঙ্গেল মেনশন করা আছে, বোথ সাইড। বাট অ্যাজ ইউজুয়াল দেখো যদি আমরা এইভাবে জাস্ট ফলো করো আমার পেনটা, ক্লিয়ার? তো তাহলে কিন্তু এখানে যে অ্যাঙ্গেলটা করছে সেটাও কিন্তু 30 ডিগ্রি হবে এই পোর্শনে। তাহলে the view or projection obtained on a plane when the object is so placed that all the three axes make equal angle with the plane of projection is called an isometric view or projection. যখন কোনো প্রজেকশন প্লেনের উপরে কোনো অবজেক্টকে আমরা রাখবো এবং সেই অবজেক্ট ওই প্লেনের সাপেক্ষে তিনটে দিকেই মানে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, মানে যখন আমরা 3D ভিউ করবো আমরা, তখন তিনটে অ্যাক্সিস বরাবর ওই অবজেক্টটা সেম অ্যাঙ্গেলে অবস্থান করবে, তখন সেটাকে আমরা বলি বা সেই অবজেক্টে যে ভিউ পাবো সেটাকে আমরা বলি আইসোমেট্রিক ভিউ বা আইসোমেট্রিক প্রজেকশন। তো ক্লিয়ারলি ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে ভিউটা আমরা দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে মানে আইসোমেট্রিক ভিউ। আইসো মানে হচ্ছে ইকুয়াল, সবাই জানো। দেখো এদিকেও 30 ডিগ্রি, এদিকে 30 ডিগ্রি, তাহলে এক্স অ্যাক্সিস আমি যদি এক্স ধরি, এটা যদি ওয়াই ধরি, এটা যদি জেড ধরি, বা যেভাবে তোমরা কনসিডার করবে তিনটে পোর্শনটা, দেখো তিনটে সাইডে কিন্তু এটা 30 ডিগ্রি সেম। এদিকেও যেভাবে অ্যাঙ্গেলটা আছে ইনক্লাইন মানে টিল্টিংভাবে যেভাবে আছে, সেটা কিন্তু আমরা একই জিনিস বলছি, সেটা কিন্তু 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বিলং করছে। ক্লিয়ার? তো তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ। তো এবার আমাদেরকে মাথায় রাখতে হবে, যখন আমরা এই ভিউ করব তখন কিন্তু একটা আমাদের মানে কনসেপচুয়াল যদি তোমাদেরকে বলি আমরা, তো লেন্থের কিন্তু একটা ডিফারেন্স হয়। সেই ডিফারেন্স তোমাদেরকে আমরা এখন দেখাবো বা ক্লিয়ারলি বোঝাবো আমরা কীভাবে লেন্থ ডিফার করে আইসোমেট্রিক ভিউতে অবজেক্টের লেন্থ। এবার এখানে কিন্তু একটা কনসেপ্ট আমাদের মাথায় রাখতে হবে, যখনই আমরা কোনো বস্তুকে তার প্লেনের সাপেক্ষে আমরা একটা অ্যাঙ্গেলে রাখবো, কিন্তু সামনে থেকে যখনই তুমি বস্তুটাকে দেখবে তখন কিন্তু পরিষ্কার মনে হবে বা আমরা পরিষ্কার মনে হবে বস্তুটা সামনের দিকে ঝুঁকে আছে আমার দিকে। তো সেই ক্ষেত্রে কিন্তু যখনই আমরা অ্যাঙ্গেলটাকে মানে আমরা প্লেস করব, তখন কিন্তু একটা নির্দিষ্ট অনুপাতে বস্তুর অ্যাকচুয়াল সাইজ এবং ড্রয়িং যে সাইজটা তার কিন্তু ডিফারেন্স হয়। সেটাকে আমরা এখন ক্লারিফাই করব এই ফিগারের মাধ্যমে। ক্লিয়ার? তার আগে বেশ কয়েকটা কথা তোমাদেরকে আমি বলছি, তোমরা একটু মাথায় রাখো। তো যখন আমরা অ্যাঙ্গেলের সাপেক্ষে টিল্টিং করবো বস্তুটাকে বা একটু ম্যাকিয়ে রাখবো, তখন কিন্তু আমাদের বারবার কিন্তু মনে হবে যে না, বস্তুটা আমাদের অ্যাকচুয়াল যে আকার বা তার থেকে কিন্তু ছোটো হচ্ছে অবশ্যই, আর মনে হবে বস্তুটা সামনের দিকে আমাদের দিকে ঝুঁকে আছে। সেই ঝুঁকার ফলে কিন্তু অ্যাকচুয়াল যে শেপ অ্যান্ড সাইজ সেটা কিন্তু একটু হলেও আমাদের কম হবে। অবশ্যই কমের একটা রেশিও আছে বা একটা মেকানিজম আছে, সেটা তোমাদেরকে আমি বলবো, আজই বলবো। তো যখন দেখো একটা কিউব যদি আমরা রাখি, মানে এখানে দেখো একটা কিউব আছে, এই কিউবটাকে যদি আমরা রাখি, কিউবটাকে যদি আমরা মানে ভালো করে দেখো ব্যাপারটা, কিউবটাকে যখন আমরা একটু অ্যাঙ্গেলে বেন্ড করবো, তখন কিন্তু টপ থেকে যখন আমরা দেখবো, তখন দেখো এখানে আমি ব্ল্যাক কালিতে লিখেছি আমি বা ড্রয়িংটা করেছি আমি, এই কিউবের ফরমেশনটা কিন্তু অটোমেটিক্যালি একটা রম্বসে পরিণত হবে। টপ ফেসটা বলছি আমি, টপ।
ঠিক আছে, ভালো করে দেখো, তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। এবার যখন রম্বসে পরিণত হবে তখন রম্বসের আমার অ্যাকচুয়াল যে কিউবের ওপরে পোর্শনে যে প্রত্যেকটা বাহুর যে লেন্থ আছে, যখন রম্বসটা ফিগার আউট হবে তখন কিন্তু আমার এর লেন্থ কিন্তু ছোটো বড়ো হবে, আমার পরিষ্কার বোঝা আছে ছোটো বড়ো হবে। যখনই আমি এই দিকে ঘোরাবো, মানে অ্যাঙ্গেলটা যখন প্লেস করবো, আমি অ্যাঙ্গেলটা প্লেস করবো, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে যখন অ্যাঙ্গেলটা প্লেস করবো, তখন কিন্তু টপ কর্নারটা যখন আমরা কিউব ছিল এটা কিন্তু আস্তে আস্তে রম্বসের একটা ফর্মেশন চলে আসবে। তো অবভিয়াসলি সেটা কিন্তু আমাদের লেন্থ, ট্রু লেন্থ কিন্তু ছোটো বড়ো হবে অবশ্যই। এবার আমরা যে অ্যাকচুয়াল যে লেন্থ, আমাদের যে আইসোমেট্রিক প্রজেকশন বা ড্রয়িং করার সময় যে ট্রু লেন্থ বা প্রকৃত দৈর্ঘ্য বা আইসোমেট্রিক লেন্থে যেটা পরিবর্তন হয়, মানে আমাদের অ্যাকচুয়াল যে ট্রু লেন্থ, অ্যাকচুয়াল যে লেন্থ থাকে বস্তুর, এবং যেটা আমরা ড্রয়িং করার পর পাই সেটাকে আমরা বলি আইসোমেট্রিক লেন্থ। আইসোমেট্রিক লেন্থ এবং ট্রু লেন্থে কনভার্ট করতে হবে আমাদেরকে অবশ্যই। মানে সাপোজ এটা আছে 5 মিটার, তো এখানে যখন আমরা ড্রয়িংটা করবো সেটা তো অবশ্যই কমা বাড়া হবে। তো অ্যাকচুয়ালটাকে আমরা বলছি ট্রু লেন্থ, এবং যখন আমরা ড্রয়িং করার পর পাবো সেটাকে আমরা বলবো আইসোমেট্রিক লেন্থ। এবার যে স্কেল অনুসারে আমরা এটাকে কমা বাড়া করি বা ট্রু লেন্থ এবং আইসোমেট্রিক লেন্থে মানে আমরা কনভার্ট করি, সেই সিস্টেমটাকে বা সেই স্কেলটাকে বলা হয় আইসোমেট্রিক স্কেল। ঠিক আছে, যখন আমরা আইসোমেট্রিক স্কেল ব্যবহার করে থাকি তখন ওটাকে আমরা আইসোমেট্রিক প্রজেকশন বলি। আমরা আইসোমেট্রিক স্কেল ব্যবহার করে ড্রয়িং করার পর যেটাকে আমরা পাচ্ছি সেটা কিন্তু আমরা বলছি আইসোমেট্রিক প্রজেকশন। এবার যেখানে আমরা আইসোমেট্রিক প্রজেকশন বা আইসোমেট্রিক ভিউ স্কেল ব্যবহার করব না, অরিজিনাল লেন্থ দিয়ে যখন ড্রয়িং করব, তো সেটাকে আমরা বলবো আইসোমেট্রিক ভিউ। তাহলে আইসোমেট্রিক ভিউ ইকুয়ালস টু অ্যাকচুয়াল লেন্থ, আর আইসোমেট্রিক প্রজেকশন ইকুয়ালস টু আইসোমেট্রিক লেন্থ নিয়ে যেটা আঁকা হয়। ক্লিয়ার? আইসোমেট্রিক ভিউ হচ্ছে অ্যাকচুয়াল লেন্থ, মানে যা আছে ড্রয়িংয়ের লেন্থ তাই, মানে আমাদের অবজেক্টের যা লেন্থ আছে সেটাকে আমরা বলছি আইসোমেট্রিক ভিউ। আর আইসোমেট্রিক প্রজেকশন বলতে আমরা বুঝছি আইসোমেট্রিক স্কেল মেনশন করে বা ইউজ করে যে ড্রয়িংটা আমরা করছি সেটাকে কিন্তু আমরা বলছি আইসোমেট্রিক প্রজেকশন। ক্লিয়ার? এবার আমাদেরকে কনসেপ্ট একটু বুঝতে হবে, তার আগে আমরা ড্রয়িংটা আমি খাতায় করেছি, তার আগে তোমরা যদি বইটা ফলো করো আরও ড্রয়িং তোমাদের কাছে ক্লিয়ার হবে। কারণ অনেক সময় কী হয়, হাতের ড্রয়িংটা বোঝা যায় না। দেখো এখানে একটা কিউব আছে, পরিষ্কার তোমরা বুঝতে পারছো যে কিউবের একটা নামকরণও করা আছে, ABCD নামকরণ করা আছে। 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ইনার অ্যাঙ্গেলগুলো অটোমেটিক্যালি 60 ডিগ্রি ফর্ম করে যাচ্ছে। দেখো যেহেতু 90 ডিগ্রি, 30 হলো ভিতরে 60, এটা 120 হবে। দেখো তিনটা 120 প্রথমে নামকরণ করা আছে, ABCD করে নামকরণ করা আছে। ABCDEF এভাবে নামকরণ করা আছে। এবার দেখো আমরা যখনই টিল্টিংটা করছি আমরা, বা যখন আমরা সামনের দিকে ঝোঁকাচ্ছি আমরা জিনিসটাকে বা দেখাচ্ছি, তখন কিন্তু যেটা আসবে দেখো ক্লিয়ারলি বুঝতে পারছো। দেখো এবার যখন আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে 45 ডিগ্রি বেন্ড করছি আমরা, ক্লিয়ার? তাহলে এটা 30 ডিগ্রি, এটা 120 ডিগ্রি নিজেদের মধ্যে অবস্থান করছে। তো তোমার পরিষ্কারটা বুঝতে পারছো, ইনারটা 60 ডিগ্রি, যেহেতু 90 আছে ভিতরটা 60 অবশ্যই হবে। এইভাবে একটা বস্তু অবস্থান করছে। এবার আমরা আইসোমেট্রিক লেন্থটা কিন্তু কনসিডার করবো আমরা এরপর। ঠিক আছে, তো আমরা যে ড্রয়িংটা আমরা করেছি এই ড্রয়িংয়ের সাপেক্ষে, যেটা আমি হাতেও করেছি আমি, দেখো এই ড্রয়িংয়ের সাপেক্ষে কিন্তু আমরা এবার ক্যালকুলেশনটা করব কীভাবে আমাদের ট্রু লেন্থ এবং আইসোমেট্রিক লেন্থটা অকার হয়। ঠিক আছে, তো দেখো সেটা শুরু করার আগে তোমাদেরকে যেটা বলার, এবার এখানে দেখো যে 120 ডিগ্রি যে অ্যাঙ্গেল করে আছে 120 ডিগ্রি, এই লাইনটাকে বলা হয় আইসোমেট্রিক অ্যাক্সেস বলা হয় এই লাইনটাকে। ক্লিয়ার? এবার আমরা আইসোমেট্রিক স্কেলের যে কনসেপ্টটা, আইসোমেট্রিক স্কেলের কনসেপ্টটা এবার আমরা ক্লিয়ার করবো অ্যাকর্ডিং টু দিস ড্রয়িং, যেটা তোমাদেরকে এখন দেখালাম আমি। এটা কিন্তু আমরা অ্যাকর্ডিং টু এই ড্রয়িং সাপেক্ষে আমরা এটাকে আমরা তোমাদের কাছে ডেসক্রাইব করব। এই লেন্থটা আমরা অবশ্যই লাগবে, কারণ প্রতিটা ড্রয়িংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের লেন্থ কমা বাড়া যা হবে এই ফর্মুলা বেস হবে। ক্লিয়ার? তো চলো আমরা পরবর্তী স্টেপে আমরা এটা কনসিডার করব বা ক্যালকুলেশনটাকে আমরা ক্লিয়ারলি নিজেদের মধ্যে আয়ত্ত করব। ওকে, তো আমরা এবার আইসোমেট্রিক লেন্থ সম্পর্কে ক্যালকুলেশন শুরু করছি।
তো এই ড্রয়িংয়ের সাপেক্ষে বা এই ড্রয়িংয়ের রেসপেক্টে আমরা আইসোমেট্রিক লেন্থের কনসেপ্টটা ক্লিয়ার করব। তো দেখো এখানে যে কিউবটা আছে সেটাকে আমরা কিন্তু টিল্টিং পজিশনে রেখেছি। আমরা টিল্টিং পজিশন মানে হেলানো, সামনের দিকে একটা ঝুঁকে আছে কিন্তু ব্যাপারটা। এবার আমরা যখনই টিল্টিং পজিশনে রাখবো, ডাইমেনশন কিন্তু অটোমেটিক্যালি মানে প্রত্যেকটা যে বাহুর ডাইমেনশন কিন্তু অটোমেটিক্যালি শর্ট হবে, আমি একটু আগেই বলেছি আমি। তো তাহলে এই যে স্কোয়ার ফেসটা আছে ওপরে, স্কোয়ার ফেসটা যখন আরও টিল্ট করবো আমরা, তখন কিন্তু এটা অটোমেটিক্যালি রম্বসে চলে আসবে, দেখতে পাচ্ছ, রম্বসে চলে আসবে। এবার সেটাকে আমাদের কনসিডার করতে হবে অ্যাকর্ডিং টু মানে নিউমেরিক্যাল বেস। ওকে, এবার স্কোয়ারটা যখন আমাদের রম্বসে কনসিডার হয়ে যাচ্ছে বা হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, বাট দ্য ডায়াগোনাল মানে হচ্ছে দেখো ডিএফ, মানে এখান থেকে যদি আমরা লাইনটা টানি, আমরা এটাকে আমরা ডায়াগোনাল বলছি, মানে এটাকে কর্ণ বলছি আমরা বাংলায়। এই ডায়াগোনাল কিন্তু যত আমরা টিল্ট করি বা যাই আমরা করি, চেঞ্জ করি, ডায়াগোনাল কিন্তু অটোমেটিক্যালি সেম থাকছে। ক্লিয়ার? তাহলে এই ডিএফ এবং এই যে ও যে কী বলবো রেফারেন্স যে প্লেন আমাদের যে হরাইজন্টাল লাইন, এটা কিন্তু ইকুয়াল লেন্থ থাকছে। এই হরাইজন্টাল লাইনের লেন্থ এবং ডায়াগোনাল কিন্তু আমাদের একদম প্যারালালি থাকছে এবং হরাইজন্টাল লাইনের সঙ্গে সেম লেন্থ থাকছে। ক্লিয়ার? এবার আমাদেরকে কনসিডার করতে হবে, দেখো আমাদেরকে কনসিডার করতে হবে, লেট আস নাও ড্র দ্য স্কোয়ার DMFN। তাহলে কোনটা আছে আমরা কনসিডার করছি, কোনটা স্কোয়ার DFMN, এই যে স্কোয়ারটাকে আমরা যার ডায়াগোনাল হচ্ছে DF উইথ ইটস সাইডস ইকুয়াল টু ইটস ট্রু লেন্থ। মানে আমরা বলছি এর যে ট্রু লেন্থটা, আমরা কিন্তু এর অ্যাকচুয়াল যে ট্রু লেন্থ আছে তার কিন্তু এখানে ইকুয়াল হবে। আমরা DMFN স্কোয়ারটা কিন্তু আমাদের ট্রু লেন্থের সঙ্গে সমান হচ্ছে। অ্যান্ড দ্য ইনক্লাইন্ড অ্যাঙ্গেল বিটুইন দ্য সাইড ইকুয়াল টু 90 ডিগ্রি সো দ্যাট দ্য ট্রু লেন্থ DN অ্যাজ ফর শর্ট এন্ড। এবার দেখো এই যে অ্যাঙ্গেলটা, এই DM আর DN এর মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে এটা কিন্তু 90 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে? এবার এখানে কি বলছে দেখো, let us now draw the square DMFN on the diagonal DM with the side equal to its true length। অবশ্যই এই ডায়াগোনালের সঙ্গে এই বাহুটা কিন্তু আমাদের একদম ট্রু লেন্থের সঙ্গেই থাকছে এবং এই সাইড ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, ইকুয়াল টু 90 ডিগ্রি দ্যাট দ্য ট্রু লেন্থ DN হ্যাজ, মানে DNটা ট্রু লেন্থটা হ্যাজ ফর শর্ট এন্ড অ্যান্ড বিকাম ইকুয়াল টু DC। এই DN এর লেন্থটা শর্ট হচ্ছে এবং সেটা কিন্তু আমাদের ডিসির সঙ্গে সমান হচ্ছে। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি DN এবং DC কিন্তু DN এর থেকে শর্ট হচ্ছে। দ্য রেশিও হুইচ দিস লেন্থ ফর শর্ট এন্ড মে বি ক্যালকুলেটেড অ্যাজ আন্ডার। দেখো যেটা আমরা পরিষ্কার বললাম এতক্ষণ ধরে, এই DN এবং DC একই লাইন ছিল, বাট যখন টিল্টিং হলো তখন কিন্তু এই DN আর DC কিন্তু সেম লেন্থ নেই, লেন্থ অটোমেটিক্যালি কিন্তু শর্ট হলো। এবার এখানে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে এই যে শর্ট হচ্ছে এটাকে ফর্মুলা বেস আমাদের ক্যালকুলেট করতে হবে কত রেশিওয় কিন্তু আমাদের প্রত্যেকটা সাইড বা প্রত্যেকটা বাহু কম বেশি হচ্ছে। ক্লিয়ার? তো কনসিডার টু ট্রায়াঙ্গেল DOE অ্যান্ড DOM। দেখো আমাদের দেখতে হবে দুটো ট্রায়াঙ্গেল আমরা কনসিডার করছি, DOE, DO আর DOE এই অ্যাঙ্গেল এবং DOM এই অ্যাঙ্গেল। দেখো একটা অ্যাঙ্গেল ফার্স্ট আমরা কনসিডার করছি DOE এবং একই জায়গায় DOM, দুটো ট্রায়াঙ্গেল আমরা কনসিডার করছি। করার পর ইন ট্রায়াঙ্গেল আমরা ফার্স্ট ট্রায়াঙ্গেল ক্ষেত্রে হচ্ছে কি DOEর ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে OD বাই DE, OD বাই DE ইকুয়ালস টু cos 30 ডিগ্রি, OD বাই DE ইকুয়ালস টু cos 30 ডিগ্রি। কেন হচ্ছে আমরা cos 30 ডিগ্রি? দেখো আমরা বেসিক্যালি ফার্স্টেই আমরা জানি, আমরা যখন দেখেছি যে এই DE এবং DOর মাঝখানে কিন্তু অ্যাঙ্গেলটা কত ছিল আমাদের 30 ডিগ্রি ছিল। পরে আমরা ইনক্রিজ করেছি 45 ডিগ্রি হচ্ছে, সেটা আলাদা ব্যাপার, বাট ফার্স্ট আমরা কনসিডার করছি DOE ক্ষেত্রে। তো আমাদের এই অ্যাঙ্গেলটা কত আছে 30 ডিগ্রি। তাহলে আমরা জানি ভূমি বাই অতিভুজ মানে DOD বাই
OD by D equals to cos 30 ডিগ্রি, ভূমি বাই অতিভুজ cos 30 ডিগ্রি। और দেখো এখান থেকে আমরা আসছি DE বাই OD, যদি আমরা উল্টে নিই ব্যাপারটাকে তাহলে কত হবে 1/cos 30 ডিগ্রি। তা আমরা cos 30 ডিগ্রির ভ্যালুটাকে এখানে পুট করব, তাহলে cos 30 ডিগ্রি ভ্যালু পুট করলে কত হচ্ছে 1/√3/2। ক্লিয়ার? তো যদি আমরা এটা উল্টে দিই বা ক্যালকুলেট করি আমরা, তাহলে কী দাঁড়াচ্ছে আমাদের DE বাই OD ইকুয়ালস টু 2/√3। এই পর্যন্ত ক্লিয়ার সবার? যেহেতু আমাদের অ্যাঙ্গেল ছিল 30 ডিগ্রি। এবার আমরা ট্রায়াঙ্গেল করব DOM। এবার এখানে কিন্তু সেম জিনিসই হবে, এখানে হবে cos 45 ডিগ্রি। তো এই সেম জিনিস বসাচ্ছি আমরা, cos 45 এর ভ্যালু হচ্ছে 1/√2। আমরা ক্যালকুলেট করার পর সিম্পলিফাইজ ক্যালকুলেট করার পর কিন্তু আমাদের আসছে শুধু √2। ক্লিয়ার? এবার যদি আমরা রেশিও করি DE বাই OD আর DM বাই OD রেশিও করি আমরা, রেশিওটা করার পর কী দাঁড়াচ্ছে 2/√3 বাই √2/1, যেহেতু আমাদের আগের ক্যালকুলেশন বেস। এবার আমরা দাঁড়াচ্ছে ক্যালকুলেট করলে DE, তাহলে আমাদেরকে দেখতে হবে DE কোনটা, DE বাই OD। DE বাই OD কত হচ্ছে √2/√3 ইকুয়ালস টু কত হচ্ছে 0.185। এবার আমাদেরকে মাথায় রাখতে হবে কোথা থেকে এলো, দেখো আগের ক্যালকুলেশন আমরা যেভাবে বার করেছি, জাস্ট আমরা দুটো ট্রায়াঙ্গেলের DE বাই OD আর DM বাই ODকে আমরা জাস্ট সিম্পলি রেশিও করেছি। আমরা রেশিও করার পর আমাদের আসছে DE বাই OD ইকুয়ালস টু 0.815। ক্লিয়ার? এবার দ্য রেশিও আইসোমেট্রিক লেন্থ ডিভাইডেড বাই ট্রু লেন্থ, the ratio isometric length divided by true length equals to DE by DM। দেখো DE by DM equals to 0.185 equals to কত হচ্ছে 9/11 approximately। clear? Hence the isometric projection are reduced in the ratio of √2/√3 বা √2:√3 অনুপাতে কিন্তু আইসোমেট্রিক প্রজেকশনের লেন্থ কিন্তু আমাদের ডিক্রিজড বা ইনক্রিজড হয়। তো লাস্ট লাইনটা ভালো করে দেখো, হেন্স দ্য আইসোমেট্রিক প্রজেকশন আর রিডিউসড ইন দ্য রেশিও অফ √2:√3। এবার দেখো ক্যালকুলেশনটা একবার আমরা চোখ বলিনি। আমরা প্রথমে এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, যেটাকে আমাদের কিউব মানে ছিল আমাদের, সেই কিউবটাকে আমরা টিল্টিং করলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেল আর একটু বাড়ালাম আমরা। তো প্রত্যেকটা সাপেক্ষে দেখো এখানে টিল্ট করার পর প্রথমে যেটা ছিল আমাদের DECF যে স্কোয়ারটা ছিল, টিল্টিং করার পর সেটা দাঁড়াচ্ছে DMFN। এবার সেই দুটো বস্তুর সাপেক্ষে বা দুটো অবজেক্টের সাপেক্ষে কিন্তু আমরা রেশিওটাকে বার করেছি কীভাবে আমাদের লেন্থ কম বা বেশি হচ্ছে। তো এখানে আমরা টিল্টিংয়ের আগে এবং পরে দুটো জিনিস কনসিডার করেছি, আমরা দুটো ট্রায়াঙ্গেল বা রেক্ট্যাঙ্গেল কনসিডার করেছি, তার রেশিও করে আমরা ট্রু লেন্থ এবং আইসোমেট্রিক লেন্থের রেশিও কিন্তু আমরা ক্যালকুলেট করেছি। তো ট্রু লেন্থের ক্ষেত্রে ফার্স্ট আমরা কনসিডার করেছি দেখো DOE একটা ট্রায়াঙ্গেল কনসিডার করেছি এবং সেম লাইনে আমরা DOM একটা কনসিডার করেছি ট্রায়াঙ্গেল। এবার এই ট্রায়াঙ্গেল দুটোকে আমরা জাস্ট রেশিও করেছি অ্যাকর্ডিং টু দেয়ার ইন্টারনাল লেন্থ, ইন্টারনাল অ্যাঙ্গেল, ইন্টারনাল অকারিং অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল দিয়ে আমরা কনসিডার করেছি। করার পর আমরা কিন্তু এই রেশিও পেলাম আলটিমেটলি। ক্লিয়ার? তাহলে আইসোমেট্রিক লেন্থ এবং ট্রু লেন্থের রেশিও হচ্ছে 9/11 অর √2:√3। ক্লিয়ার? এই পর্যন্ত কিন্তু সবার আমাদের আগে জানতে হবে এবং বুঝতে হবে কীভাবে হচ্ছে, তারপরে কিন্তু আমরা এরপরে করবো আইসোমেট্রিক স্কেল জানবো, বা তারপর আস্তে আস্তে ব্যাপারগুলো আমরা ধীরে ধীরে জানবো। ওকে, তো আজ এই পর্যন্ত। এরপরের দিন আমরা বাকি পোর্শনগুলো আস্তে আস্তে জানবো, তারপর আমরা লাস্ট ড্রয়িং করব। ওকে, থ্যাংক ইউ। তোমরা ব্যাপারগুলো সবাই দেখো ঠান্ডা মাথায়, আশা করি বুঝতে পারবে। তারপর আমরা পরবর্তী ড্রয়িংয়ে বা পরবর্তী টপিকে শুরু করবো পরের দিন। ওকে, থ্যাংক ইউ।